বিটিএন প্রাইম টাইম নিউজে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সীমান্ত ভেঙে অনুপ্রবেশ, শিলচরে নাইজেরীয় সহ 5 জন গ্রেফতার, বড় নেটওয়ার্কের ইঙ্গিত। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব, দেশে বাড়ল জ্বালানির দাম, লিটার পিছু 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেট্রোলে, ডিজেলে 3 টাকা, নায়রার বড় সিদ্ধান্ত। মঙ্গলদৈয়ে বিজয় সংকল্প যাত্রা হিমন্ত বিশ্ব শর্মার, পানীয় জল ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রচার মুখ্যমন্ত্রীর। মঙ্গলদৈয়ে বিজয় সংকল্প যাত্রা হিমন্ত বিশ্ব শর্মার, পানীয় জল ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রচার মুখ্যমন্ত্রীর। জুবিন গার্গ হত্যার পরিকল্পনা অসমে হয়েছিল জানালেন মুখ্যমন্ত্রী। সীমান্ত ভেঙে অনুপ্রবেশ, শিলচরে নাইজেরীয় সহ 5 জন গ্রেফতার, বড় নেটওয়ার্কের ইঙ্গিত। সীমান্ত ভেঙে অনুপ্রবেশ, শিলচরে নাইজেরীয় সহ 5 জন গ্রেফতার, বড় নেটওয়ার্কের ইঙ্গিত। শিলচরে এক নাইজেরীয় নাগরিক সহ মোট 5 জনকে আটক করাকে ঘিরে উত্তর পূর্বাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে শিলচরের শিলংপট্টি এলাকা থেকে 44 বছর বয়সী নাইজেরীয় নাগরিক এসেদোকে গ্রেফতার করে পুলিশ। তিনি একটি অটোরিকশায় ছিলেন, সঙ্গে ছিলেন ঘনিয়ালা এলাকার এক দম্পতি, টিঙ্কু হাসান বরভুইয়া ও তার স্ত্রী রোমিনা বেগম বরভুইয়া, মিজোরামের আইজল নিবাসী মালসাউমি দাঙ্গি এবং স্থানীয় এক অটোচালক। পরে সকলকে সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ জানিয়েছে, ধৃত নাইজেরীয় নাগরিকের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি। একাধিক দফায় জিজ্ঞাসাবাদ চলছে এবং একটি বড় চক্রের সঙ্গে যোগ থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, মিজোরামের ওই মহিলা ঘনিয়ালা এলাকার দম্পতির পরিচিত। তিনি দিল্লি থেকে আসা ওই বিদেশি নাগরিককে তাদের বাড়িতে নিয়ে এসেছিলেন বলে দাবি করা হলেও তদন্তকারীর সন্দেহ তিনি মিজোরাম হয়ে মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছেন। সাম্প্রতিক সময়ে মিজোরাম অঞ্চলে বিদেশি নাগরিকদের জড়িত একাধিক ঘটনার পর এই ঘটনাকে আরো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনার সঙ্গে আগের ঘটনাগুলি সরাসরি কোনো যোগ এখনো পাওয়া যায়নি, তবুও নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক রয়েছে। বিটিএন নিউজ, শিলচর। 2026 को हमें कचार पुलिस का जो इंटेलिजेंस नेटवर्क है और असम राइफल्स का जो इंटेलिजेंस नेटवर्क है, उन दोनों की जॉइंट टीम के थ्रू हमें एक खबर प्राप्त हुई है कि हमारे सिलचर एरिया में एक कोई अफ्रीकन ओरिजिन का आदमी जो यहाँ इलीगली आया हुआ है या रह रहा है, इस तरीके का उसका मूवमेंट का खबर प्राप्त हुआ। और खबर मिलते ही जब हमने उसे लोकेट किया गया तो वो टाउन के DIG पॉइंट एरिया में ही कहीं घूमता हुआ दिखा और उसके साथ में और भी लोग थे जो उसको रहने में, खाने पीने में और कहाँ कहाँ जाना है, कैसे जाना है, उन चीज़ों में मदद कर रहे थे। उससे पूछने पर उसने अपनी आइडेंटिटी पहले तो रिवील नहीं करी, लेकिन जब बाद में थॉरो सर्च किया गया तो उसका नाम जो मिला है, उसका नाम है एमेका एसाडो। इसकी उम्र 44 ईयर्स है और ये नाइजीरिया का रहने वाला है, जो अभी तक इसने एक ID प्रूफ का फ़ोटोकॉपी दिखाया है, बट अभी भी ये सत्यापित नहीं हुआ है कि वो ID प्रूफ सही है या नहीं। बट उसके हिसाब से वो नाइजीरिया का रहने वाला है और उसका वीज़ा वगैरह एक्सपायर हो चुका है और ये सस्पेक्ट किया जा रहा है या तो ये कहीं से भाग के आया है या किसी चीज़ से बच रहा है। और यहाँ में जहाँ में ये रह रहा था, जो इसको मदद कर रहे थे मालूग्राम एरिया में, कुछ लोग तो नहीं, एक लेडी के साथ ये था तो जिसने यहाँ पे रूम रेंट पे लेके रखा था इसके लिए, तो वो इसके साथ ही रह रही थी। और जिन लोगों ने ऐसे लोगों को बिना पुलिस वेरिफिकेशन किए हुए उनको रूम रेंट पे दिया, तो उन लोग को भी पुलिस ने अपनी गिरफ्त में ले लिया है। और इस पूरे मामला को एक केस हमने रजिस्टर कर लिया गया है। ये सिलचर थाना के अंदर में ही केस नंबर है 282/2026। ये सिलचर में बताया जा रहा है दिल्ली से ही आया था ये। सर कितने दिन से रह रहा था? 1 दिन हुआ है शायद उसको। सर कहीं जाने का प्लान कर रहा था? मोस्ट प्रोबेबली कहीं जाने वाला था, बट अभी तो क्योंकि वो प्लान फेल हो गया है तो वो अभी इन्वेस्टिगेशन में कोऑपरेट नहीं कर रहा है। মধ্যপ্রাচ্য সংকটের
প্রভাব, দেশে বাড়ল জ্বালানির দাম, লিটার পিছু 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেট্রোলে, ডিজেলে 3 টাকা। নায়রার বড় সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে ভারতে। দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি হঠাৎ করে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। সংস্থাটি জানিয়েছে, পেট্রোলের দাম লিটার প্রতি সর্বোচ্চ 5 টাকা এবং ডিজেলের দাম প্রায় 3 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে সরকারি তেল সংস্থাগুলি এখনও সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন আনেনি, যদিও প্রিমিয়াম পেট্রোলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। অসমের 4 শোধনাগারে পর্যাপ্ত উৎপাদন, ঘাটতির আশঙ্কা উড়ালো সরকার। অসমের 4 শোধনাগারে পর্যাপ্ত উৎপাদন, ঘাটতির আশঙ্কা উড়ালো সরকার। অসমে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। পেট্রোল, ডিজেল এবং এলপিজির কোনো ঘাটতির আশঙ্কা নেই বলে সরকারি তরফে স্পষ্ট করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিবের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকও নিশ্চিত করেছে যে অসমে জ্বালানির অভাবের কোনো সম্ভাবনা নেই। সরকার জানিয়েছে, নুমালীগড়, নুনমাটি, ডিগবয় এবং বঙ্গাইগাঁও এই 4টি তেল শোধনাগারের সম্মিলিত উৎপাদন রাজ্যের চাহিদার তুলনায় অনেক বেশি, ফলে জ্বালানির ঘাটতি হওয়ার প্রশ্নই ওঠে না। এছাড়াও শোধনাগার থেকে পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি সরবরাহে কোনো ধরনের সমস্যা বা বাধা নেই বলেও জানানো হয়েছে। সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহারের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। বিটিএন নিউজ, গুয়াহাটি। মঙ্গলদৈয়ে বিজয় সংকল্প যাত্রা হিমন্ত বিশ্ব শর্মার। পানীয় জল ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রচার মুখ্যমন্ত্রীর। মঙ্গলদৈয়ে বিজয় সংকল্প যাত্রা হিমন্ত বিশ্ব শর্মার। পানীয় জল ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রচার মুখ্যমন্ত্রীর। মঙ্গলদৈয়ে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার নেতৃত্বে শুরু হয়েছে বিজয় সংকল্প যাত্রা, যা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা গেছে। বৃহস্পতিবার মঙ্গলদৈ বিদ্যাপীঠ হাইস্কুল প্রাঙ্গণ থেকে যাত্রার সূচনা হয়। শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে যাত্রা ভেবারঘাটে কৃষ্টি সংঘের খেলার মাঠে শেষ হয়েছে। হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। এই কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী মঙ্গলদৈ আসনের বিজেপি প্রার্থী নীলিমা দেবীর সমর্থনে প্রচার চালান। বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে মঙ্গলদৈয়ের সার্বিক উন্নয়নে আরো জোর দেওয়া হবে, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সমস্যা সমাধান। তিনি জানান, অসমে আরো 2 লক্ষ বেকারের জন্য চাকরির সুযোগ তৈরি হবে, অরুণোদয় প্রকল্প সম্প্রসারিত করা হবে, স্বাস্থ্য ও শিক্ষার পরিকাঠামো উন্নত করা হবে, পাশাপাশি অবৈধ উচ্ছেদ আরো জোরদার করা হবে। এছাড়াও তিনি সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আশ্বাস দেন। বিটিএন নিউজ, গুয়াহাটি। জুবিন গার্গ হত্যার পরিকল্পনা অসমে হয়েছিল, জানালেন মুখ্যমন্ত্রী। জুবিন গগৈ হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাজপেয়ী ভবনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, এই ঘটনার তদন্ত অসমেই হওয়া উচিত ছিল এবং অসম পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, হত্যার পরিকল্পনা অসমেই করা হয়েছিল, তাই আমি চেয়েছিলাম অসম পুলিশই এই তদন্ত করুক। অসম পুলিশের তদন্ত সঠিক হওয়ার ফলেই আজ পর্যন্ত কেউ জামিন পায়নি। তিনি আরও বলেন, বিজেপি জুবিন গগৈকে ন্যায় দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রচেষ্টা সফল হবে। আমাদের তদন্ত খারাপ হলে বিচারক প্রথম দিনই তা খারিজ করে দিতেন বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, অসম পুলিশের তদন্ত সঠিক পথে এগিয়ে চলেছে এবং কোনো ধরনের ষড়যন্ত্র তাদের বিপথে পরিচালিত করতে পারবে না। বিটিএন নিউজ, গুয়াহাটি। শিলচরে সকালেই পদযাত্রা ডক্টর রাজদীপ রায়ের। বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ চাইলেন বিজেপি প্রার্থী।
বৃহস্পতিবার শিলচর নগরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়েন শিলচর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী ড রাজদীপ রয়। বৈরাগী রোড বিলপাড়া এলাকা থেকে তার পদযাত্রার সূচনা হয়। শুরু থেকেই এই পদযাত্রায় দলীয় কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। পদযাত্রার সময় ড রাজদীপ রায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনের জন্য আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। এই পদযাত্রার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে যাওয়া এবং তাদের আস্থা অর্জন করাই মূল লক্ষ্য। স্থানীয়দের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি বিজেপি শিবিরের। শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এই পদযাত্রা এগিয়ে যায় এবং সর্বত্রই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ে। নির্বাচনের আগে এই ধরনের গণসংযোগ কর্মসূচি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। BTN নিউজ, শিলচর। গুয়াহাটিতে গ্রেফতার মণিপুরের ড্রাগস পাচার চক্রের 3 মাস্টারমাইন্ড। গুয়াহাটিতে গ্রেফতার মণিপুরের ড্রাগস পাচার চক্রের 3 মাস্টারমাইন্ড। গুয়াহাটি পুলিশ মণিপুরের 3 জন ড্রাগস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই 3 জনকে উত্তর পূর্ব ভারতের নিষিদ্ধ ড্রাগ ব্যবসায়ের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের অভিযোগ, ভুয়ো রেজিস্ট্রেশন যুক্ত একটি গাড়ি ব্যবহার করে তারা বিভিন্ন স্থানে ড্রাগস সরবরাহ করত। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ড্রাগস বিতরণের কাজ করছিল তারা। বশিষ্ঠ এলাকায় ড্রাগস লেনদেনের সময় এই 3 জনকে পুলিশ ধরতে সক্ষম হয়। এদের নাম মোহাম্মদ হায়াতুল্লাহ, মোহাম্মদ ইয়াকুব এবং মোহাম্মদ জমির। পুলিশ ঘটনাস্থল থেকে একটি i20 গাড়ি জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের জেরায় তথ্য উদ্ঘাটনের কাজ এখনো চলছে। চক্রের সম্পূর্ণ তথ্য বের করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। অন্নপূর্ণা ঘাটে দুর্ঘটনা, জলে ডুবে প্রাণ গেল নাবালকের। নাম সায়ন দাস, পিতা স্বপন দাস, বাড়ি শিলচরের স্বামীজি রোডে। শিলচরের অন্নপূর্ণা ঘাটে বরাক নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় জলে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের নাম সায়ন দাস, 13। স্থানীয় সূত্রে জানা গেছে, সমবয়সী বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে হঠাৎই নদীর জলে তলিয়ে যায় সে। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই অন্নপূর্ণা ঘাটে ভিড় জমায় অসংখ্য মানুষ। স্থানীয়রা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করেন এবং উদ্ধার তৎপরতা চালানো হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমার নাতি আসলো, এটা বন্ধু তারা এক লাগে 5 জন 6 জন চিনি। আমি গাইলি আর আমার নাতি রে যে ওই তোরা তো জল থেকে তোরা নদী কেনে আস রে, কোনো শুনে না। আমার নাতি খায় যা পাপা রে, কম মাম্মি রে, কম যাইতাম না ওখানে। ফের পরে দেখি তার গাইলিতে গেলিতে আমার নাতি উঠি গেছে। মাই সাঁতার মারতে মারতে ওদিকে ব্রিজে ওদিকে সে ইয়া পরে এনো সাঁতার মারে। আইতে আইতে 3 জনে ভাসিয়ে আইছে। আমি কি তারে এটা ডুবি যার, কেউ শুনে না। আমি ও উপরে গিয়া বেজান চিল্লাইছি, আয় রে ওই নৌকা লুই, আয় রে নৌকা লুই, আরে 2-3টা বাচ্চা ডুবি যা রে। পরে লাস্টে 2 ছেলে গেছে, একটা হে আর একটা হে রাহুল আসলো। রাহুল ওনার থেকে আইয়া 17 যখন ডুবি গেছে তখন তাই আইসে উপরে সাঁতার মারিয়া মারিয়া দুম চিল্লায় তার। ও সায়ান কই রে, সায়ান কই, তার বন্ধু নানি বেজান চিল্লার ও সায়ান আমার। এরপর সব পিতারে ইয়ে করছে লইয়া ঠাকুর মা গঙ্গা আজকে অষ্টমী দিন গো। আমাদের এখানে আমরা লাগাবাসারই একটা ছেলে সায়ন কইরা নাম। হঠাৎ করিয়া মানুষের মুখে শুনিয়া এখানে 6-7টা ছেলে তারা এখানে স্নান করাতে আইছে নদীর ব্রিজের এখানে স্নান করাতে আইছে। তারপরে বলে হঠাৎ করে ডুবি গেছে। আমরা তো খবর জানি না, পরে শুনতে পাইছি মানুষের চিল্লাচিল্লি শুনিয়া আইসি। আবার পরে শুনলাম তার লগের আরো 6-7টা ছেলে আসলো, তারা জিকাইলাম, তারা বলে অনেক বাঁচানোর চেষ্টা করছে কিন্তু বাঁচাইতে তারা পারছে না। খালি নিচের দিকে যেতে আছে আর তারা কেউ বাঁচাইতে পারছে না। ঘটনা তো প্রায় অনুমানিক 11:30 বা ওইরকম। রণে ভঙ্গ, সংঘের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করলেন উধারবন্দের নির্দল মিঠুন নাথ। উধারবন্দ বিধানসভা আসনে বিক্ষুব্ধ নির্দল প্রার্থী তথা বজরং দলের অন্যতম কর্মকর্তা মিঠুন নাথ মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা অশোক যাদব বলেন, বিচারধারাই বড় কথা। তার এই মন্তব্য থেকে স্পষ্ট, ব্যক্তিগত অবস্থানের চেয়ে আদর্শ ও সংগঠনের নীতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে। মিঠুন নাথের মনোনয়ন প্রত্যাহারের ফলে উধারবন্দ
তালাবন্ধ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। हम जिस विचार परिवार के सदस्य हैं उस विचार परिवार की पद्धति है कि सूचना के बाद सोचना नहीं। तो हमें सूचना मिली, मिथुन जी को सूचना मिली कि आपको नामांकन वापस लेना है, तो उन्होंने बिना सोचे समझे, बिना उस पर विचार किए सूचना, जो विचार परिवार की सूचना थी उसका पालन करते हुए, अब ये विषय क्या है क्या नहीं है इस विषय पर हम सूचना के बाद सोचना नहीं, उसका पालन करते हुए हमने ये काम किया है, हमने नामांकन वापस लिया है। बीजेपी से विश्व हिंदू परिषद को कुछ ऐसा प्रेशर मिला कि नाम उद्धव करने के लिए? नहीं, वो विचार परिवार है हमारा एक, उस विचार परिवार में ऐसा कोई प्रेशर नहीं। हम आपस में ही विचार तय करते हैं कि हमारा कार्यकर्ता कब राजनीतिक क्षेत्र में जाएगा, कब नहीं जाएगा, ये हमारा विचार परिवार तय करता है, हमारा संगठन तय करता है। বিজেপির মধ্যে যা চলছিল তা আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না এবং তার বিরুদ্ধে আমি প্রতিবাদ স্বরূপ আমি নমিনেশন দাখিল করেছি এবং আমি বলেছিলাম আমি এই নমিনেশনে আমি থাকবো এবং আমি কাজও করছিলাম। নমিনেশন দেওয়ার পর আমি সব জায়গায় আমি কাজ করার জন্য একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু গত পরশুদিন এবং গতকালকে বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বড় আধিকারিকদের সাথে আমাদের বৈঠক হয়। শুধু আমি নয়, আমাদের সাথে যে 8 জন ছিলেন ওনারাও ছিলেন সেই বৈঠকে, এবং সেই বৈঠকে সংঘ আমাদেরকে নির্দেশ দেয় যে তুমি নমিনেশনটা উইথড্র করতে হবে। যেহেতু আমি স্বয়ংসেবক, ছোটোকাল থেকে স্বয়ংসেবক, আমরা বিজেপির সাথে সম্পর্ক ছিনে নিতে পারি, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের মাতৃ অর্গানাইজেশন, তো সংঘে যখন কোনো নির্দেশ আসে তখন সেটা আমার পালন করতেই হয়। কারণ সংঘ আমাদের যা নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। অভিযোগ, বিতর্ক আর গোষ্ঠীদ্বন্দ্বের চাপে অমরচাঁদ জৈন, তবুও জানালেন জয়ের ব্যবধান হবে 50,000। কালাইনি ব্লক কংগ্রেসে এখনও ড্যামেজ কন্ট্রোল পুরোপুরি সফল হয়নি। অভ্যন্তরীণ অস্থিরতা কাটেনি বলেই মনে করা হচ্ছে। কংগ্রেসের টিকিট প্রত্যাশী সন্দীপ দাসের সঙ্গে প্রার্থী অমরচাঁদ জৈনের এখনও সরাসরি কোনো সমঝোতা বা বৈঠক হয়নি। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার কালাইনে এক সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন বিজেপি বিধায়ক তথা কাটিগড়ার বর্তমান কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী সুরে বলেন প্রায় 50,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন। উল্লেখ্য, অমরচাঁদ জৈন দীর্ঘ 38 বছর বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, তবে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবিতে দল সাড়া না দেওয়ায় তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। ভোটের অঙ্ক কষে তিনি দাবি করেন 2016 সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রায় 5,000 মুসলিম ভোট পেয়েছিলেন এবং বাকি ভোট এসেছিল হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে। এবার তিনি প্রায় 30,000 হিন্দু ভোট পাওয়ার আশা করছেন এবং মোট ভোট 1 লক্ষ ছাড়াবে বলেও মন্তব্য করেন। আমি আশা করি আমরা জয়ী হব এবং আমি কাটিগড়ার আপামর জনসাধারণের কাছে আমার একটা বিনম্র অনুরোধ, যাতে আপনারা আমি আগে বিজেপি ছিলাম, 38 বছর বিজেপির কাজ করেছি, কিন্তু আমরা অনেক অনুনয় বিনিময় ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে স্টেট থেকে আরম্ভ করে সেন্ট্রাল সবাইকে, আমাদের সব মণ্ডল, আমরা সব স্তরের সবাইকে বলেছি কাটিগড়াতে লোকাল ক্যান্ডিডেট দেওয়ার জন্য, কিন্তু আমাদেরকে উপেক্ষা করে তারা বাইরে থেকে এনে কাটিগড়াতে বিজেপির ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। তাই যারা আমার সমর্থকদের চাপে আমি বিজেপি থেকে গত 4 দিন আগে পদত্যাগ করি এবং কংগ্রেসে জয়েন করি। জয়েন করার পর কংগ্রেস কর্তৃপক্ষ আমাকে কাটিগড়া বিধানসভায় এমএলএ ইলেকশন খেলার টিকিট প্রদান করে। তাই আমি কংগ্রেসের সব ধরনের কর্মকর্তাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে বিশেষ করে বিধায়ক না সাপ্লায়ার বা ঠিকাদার এই সমালোচনার জবাবে জৈন বলেন আগে এ ধরনের কথা শোনেননি, এখন শুনছেন। তিনি দাবি করেন সবসময় শান্তি ও সম্প্রীতির পক্ষে কাজ করেছেন। এলাকায় অযথা অশান্তি, মারপিট বা সাম্প্রদায়িক ঘটনার বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন বলেও জানান। দেখুন, আমার জানা মতো কারোর কোনো টাকা বাকি নেই। আমার জানা মতো কিছু কিছু স্কিম, যখন আমরা এমএসডিপি স্কিম লাস্টে আমরা যেগুলো দিয়েছিলাম
সেগুলো 50% ফান্ড এসেছিল, বাকি 50% ফান্ড আসে নাই, প্রায় 10 কোটি টাকা। আমার এমএলএশিপ শেষ হওয়ার পর সেই টাকাটা এসছে। সেই টাকাটা পরে কি হয়েছে কিনা আমি তো বলতে পারবো না, ওনাদের যেই বলতে পারবে, ডিপার্টমেন্ট বলতে পারবে। আমি কিভাবে বলবো কাজ হয়নি কি হয়নি? আমি তো কাজ করাইনি, কাজ তো ডিপার্টমেন্ট করিয়েছে, কিন্তু আমি স্কিম দিয়েছি। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি নাকি ঠিকাদারি নিজেও করেন, এমনকি টুকরি কুদাল পর্যন্ত আপনি নিজে সাপ্লাই দেন, কাটিগড়ার ছেলেরা কোনো কাজ পায় না। সে অভিযোগ তো আগে তো শুনিনি। আমি এমএলএ শেষ হওয়ার আজ 5 বছর হয়ে গেল। এমএলএ যখন ছিলাম তখন এই ধরনের কোনো অভিযোগ শুনিনি। এমএলএ শেষ হওয়ার আজকে 5 বছর পরে এই অভিযোগ যদি কেউ করে, অনেকে অনেক মিথ্যা প্রচার করে, কেউ যদি মিথ্যা প্রচার করে তার সঙ্গে তো আমি আর তর্ক করতে পারবো না। আচ্ছা, কংগ্রেস দলের একজন জোরদার শক্ত প্রার্থী ছিলেন, প্রার্থী প্রত্যাশী ছিলেন সন্দীপ দাস, কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সন্দীপ দাস। উনি কংগ্রেস থেকে টিকিট পাননি, আপনি পেয়েছেন। সন্দীপ দাস বর্তমানে নির্দল হয়ে দাঁড়িয়ে গেছেন, কি বলবেন আপনি? এটা উনার অভিরুচির ব্যাপার, আমি কিছু বলার নেই। মধুয়াস্থিত তার বাড়ির কাছের একটি মন্দিরে অতীতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গেও তিনি কথা বলেন। তার দাবি, রাতের অন্ধকারে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছিল তা নিয়ে তদন্ত হলেও 2 বছরেও কোনো অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে জল জীবন মিশনের ওপর বিশেষ গুরুত্ব দেবেন। যদিও তার বিধায়ক থাকাকালীন সময়ে কালাইনে নির্মিত হাসপাতালের 1 টাকার বিনিময়ে 1 লিটার জল প্রকল্পটি মাত্র 1 মাসের মধ্যেই বিকল হয়ে যায়। এই প্রসঙ্গে তিনি জানান, নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত হয়েছিল, কিন্তু কোনো সুরাহা মেলেনি। ড্যামেজ কন্ট্রোল নিয়ে প্রশ্নের উত্তরে অমরচাঁদ জৈন বলেন, তিনি সন্দীপ দাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তার বাড়ি থেকে ফিরিয়ে দেওয়া হয়। ফলে দলীয় অন্দরের সমন্বয় এখনও পুরোপুরি স্থাপিত হয়নি বলেই ইঙ্গিত মিলছে। শুনেন, কোনোদিন আমি যে 16 থেকে 21-এ জয়ী হয়েছি, একটা দলের ভোট পেয়েছি নাকি? আমি তো হিন্দুর ভোট পেয়েছি প্রায় 54,000, মুসলিম ভোট পেয়েছি প্রায় 5,000 2016-তে। 2016-তে যদি 5,000 মুসলিম ভোট পেয়ে থাকি, মুসলিম মানুষের সঙ্গে আমার 2016 থেকে 2021 ভালোভাবে সম্পর্ক হয়েছে, আজকে আমি 30,000 ভোট পাবো। মানে হিন্দু ভোট পাবেন না মুসলিম ভোট পাবেন? মুসলিম ভোট 30,000 পাবো। মুসলিম ভোটের কথা বলছি, আগে আমি 5,000 পেয়েছি। হিন্দু ভোট 30,000 পাবো। মুসলিম ভোটের সঙ্গে আমার হিন্দু ভোট 30,000 যোগ হবে, ট্রাইবেল ভোট 5,000 যোগ হবে, 35,000 যোগ হবে, মুসলিম ভোট 65 থেকে 70,000 কাছ ঠিক হবে, 1 লাখ ক্রস করবো আমি। নির্বাচনের আগে পাথারকান্দিতে কংগ্রেস ভোট ব্যাংকে বড় ধাক্কা, 2 শতাধিক সংখ্যালঘু বিজেপিতে। পাথারকান্দি সমষ্টিতে নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। দলে দলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। গতকাল প্রায় 2 শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগ দেওয়ার পর আজ আবার চাঁদখিরা বস্তি এলাকায় আরও অনেকেই দলে যোগ দেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। দলীয় সূত্রে দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল পাওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে বিজেপির প্রতি আস্থা বাড়ছে। সেই কারণেই তারা ক্রমশ দলে যোগ দিচ্ছেন। বিটিএন নিউজ, পাথারকান্দি। উন্নয়নের আশ্বাসে ভোট চাইছেন সোনাই আসনে এআইইউডিএফ প্রার্থী মিনার।
উন্নয়নের আশ্বাসে ভোট চাইছেন সোনাই আসনে এআইইউডিএফ প্রার্থী মিনার। সোনাই বিধানসভা আসনে ঘরোয়া সভা সমিতির মাধ্যমে জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এআইইউডিএফ প্রার্থী মিনার হোসেন মাজার ভূঁইয়া। বুধবার রাতে দক্ষিণ সৈয়দপুর জিপির দাসপাড়ায় এক সভায় তিনি অংশ নেন। সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তা ও পানীয় জলের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে তীব্র সমালোচনা করেন তারা। অভিযোগ, নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে সেগুলির কোনো বাস্তবায়ন হয়নি। এদিনের সভায় বক্তারা মিনার হোসেনকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে তাকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। নিজের বক্তব্যে মিনার হোসেন মাজার ভূঁইয়া এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন চান। তিনি বলেন, জয়ী হলে রাস্তাঘাট, পানীয় জল সহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। আজকে আমি এখানে একটা নির্বাচনী সভা এসেছিলাম সৈয়দপুর পঞ্চম খণ্ড। এই আমার মুরব্বী সাহেবের সভাপতিত্বে উপস্থিত মুরব্বীগণ এবং যুবক সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আজকে তারা এখানেও আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমি এসে এখানে যেগুলা খবর পাইলাম তার রাস্তাঘাটে বিগত 10 বছরে যে কার্যকলাপ এই মুরব্বী সাহেবে হয়েছেন, এখানে যে জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা বলতে অনেক কিছু সমস্যা রয়েছে। তাই আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এই প্রতিশ্রুতি রাখছি যে আমাকে যদি নির্বাচিত করা হয়, এইরকম রাস্তাগুলো যেগুলো আছে আমি যতটুকু পারি সম্ভব লাল মাটি না দিয়ে ফিস এবং ব্লক লাগিয়ে দিমু। যেগুলো হয়েছে এলাকার জল নাই, পিএইচি হোক আর তারা পাম্প বা টিউবওয়েল দিয়া জলের সমস্যার সমাধান করার জন্য আমি প্রচেষ্টা করবো। মানে আমার প্রধান লক্ষ্য রইব বিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা, সুস্বাস্থ্য পরিষেবা এবং বিদ্যুৎ যে এলাকাত নাই এটাও আমি করার জন্য আমি সহযোগিতা করবো। যে এই সময় এলকুর ডিজিটাল সময় সোনাই সমষ্টির দেখা যায় এখনো মানুষের আমরা বিদ্যুৎ নাই। অনেক স্কুল ঘর আছে লাটে, সরকারি স্কুল ঘরও এখনো জল পড়ে এরকম রয়েছে। তাই সুস্বাস্থ্য সুশিক্ষা ব্যবস্থা আমি করবো এবং এই সোনাই সমষ্টির কৃষি প্রধান অঞ্চল, এই সময় সোনাই সমষ্টিতে আমি এটাও চিন্তাধারা করবো যে একটা কোল্ড স্টোর করার জন্য। তখন কৃষক মানুষ উপকৃত হবেন, কারণ কৃষক মানুষ হলে আমাদের কৃষক যদি আমরা ওদেরকে যদি আমরা উৎসাহিত করি না, ওদের আমরা যদি ডেভেলপ করি না, তখন কৃষক আমরা এই এলাকা বাকিয়ারও আমরা অসুবিধা করব। কৃষক উন্নত হইলে প্রত্যেক মানুষ উন্নত হইবে, কারণ 70% মানুষ সোনাই সমষ্টির কৃষি প্রধান এলাকা এবং কৃষি কাজের উপর নির্ভরশীল। তাই আমি সবার দোয়া সাহায্য সুবিধা চাইছি। আর আগামী 9 এপ্রিল বদরুদ্দিন আজমল কাসিমির নেতৃত্বাধীন এআইইউডিএফ দলের টিকিট আমি ঘোষণা করছি। তালাশাহী প্রতীক চিহ্নে আমার ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই অনুরোধ রাখি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। প্রার্থিত্ব প্রত্যাহার করছি না, গুজবে কান না দিতে কর্মী সমর্থকদের বার্তা আলগাপুর কাটলিছড়া আসনে নির্দল প্রার্থী হাজী নিজামুদ্দিন। গুজব উড়িয়ে স্পষ্ট বার্তা, সরে দাঁড়াচ্ছেন না নির্দল প্রার্থী নিজামুদ্দিন চৌধুরী। আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনে নির্দল প্রার্থী হাজী নিজামুদ্দিন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। তিনি দাবি করেন, তার ক্রমবর্ধমান জনসংযোগ ও জনসমর্থনের কারণে রাজনৈতিক মহলের একাংশ উদ্বিগ্ন। সেই কারণেই তার মনোনয়ন প্রত্যাহার নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্য নির্দল প্রার্থী মান্না খানের মনোনয়ন প্রত্যাহারের প্রসঙ্গ টেনে নিজামুদ্দিন বলেন, তিনি যা করেছেন তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমিও সেই পথেই হাঁটব, এমন কথা সম্পূর্ণ গুজব। নিজের অবস্থানে অনড় থেকে তিনি জানান, শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে তিনি থাকবেন এবং জনগণের সমর্থন নিয়েই এগোবেন। যে আমি মনোনয়ন প্রত্যাহার করে দিব, এটা প্রশ্নই আসে না, এগুলা প্রশ্নই আসে না। আমার জিত নিশ্চয়, আমি এখানে প্রত্যাহার করব। শুনুন, আপনারা জানেন যে এই আলগাপুর কাটলিছড়ার যত ক্যান্ডিডেট আছে সবার একটাই বই হইল গিয়া নিজাম চৌধুরী জিতে যাইব। আর আমি কালকে থেকে দেখি আর
যে কিছু স্বার্থনিশী দুষ্ট চক্র, এই চক্র আমার পিছনে লাগছে যে আমি মনোনয়ন প্রত্যাহার করে দিব। এটা প্রশ্নই আসে না, এগুলা প্রশ্নই আসে না। আমার জিত নিশ্চয়, আমি এখানে প্রত্যাহার করব। কারণ এখন আমার লগে জনতা, আমার লগে দেখি এসবর ফার্ম নিচের মাটি গেছে গিয়া সরিয়া, এর লাগে আবুল তুবুল বকাবকি কথা। জনতা আমার পাশে আসুন, ইনশাল্লাহ থাকবা। আর আমি এখানে জিতিমু, অন্য কেউ জিততো না, এটা শিওর। আপনি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন না? আমি এখানে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবো, কখন হইতে পারে না। আজকে নির্দল মান্না খান, কংগ্রেস প্রার্থীর ফার্ম নিচে মাটি নাই, মান্না খানের সাহারা লইয়া আজকে যে জিতার লাগিয়া চেষ্টা করা, এটা কখনো হইতো নাই। তারা পরাজয় হইব, এটা একদম নিশ্চিত। BTN নিউজ, আলগাপুর। যোগ্য প্রার্থী হলে লড়তাম না, বিজেপি প্রার্থীকে আক্রমণ কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের। হাইলাকান্দি বিধানসভা আসনকে ঘিরে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। বৃহস্পতিবার এক জনসভায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়। তিনি অভিযোগ করেন, গৌতম রায়ের মতো শক্তিশালী নেতার বিরুদ্ধে লড়াই করে যারা দীর্ঘদিন হাইলাকান্দিতে বিজেপিকে সংগঠিত করেছেন, আজ তারাই উপেক্ষিত। রাহুল রায় আরও বলেন, বিজেপি স্থানীয় কর্মীদের গুরুত্ব না দিয়ে বাইরে থেকে আসা মিলন দাসকে প্রার্থী করেছে। তার দাবি, বাংলাদেশ থেকে আসা এক ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে, যা স্থানীয়দের প্রতি অবিচার। এই সিদ্ধান্তে বিজেপির পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যদি বিজেপি একজন যোগ্য ও গ্রহণযোগ্য স্থানীয় প্রার্থীকে সামনে আনত, তাহলে তিনি নিজে নির্বাচনে প্রার্থী হতেন না। তার মতে এই সিদ্ধান্ত বিজেপির সাংগঠনিক দুর্বলতা এবং নেতৃত্বের সংকটকে প্রকাশ করে। এদিনের জনসভায় রাহুল রায় নিজের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, বরং এটি স্থানীয় অধিকার ও সম্মানের প্রশ্ন। তিনি ভোটারদের কাছে সমর্থন চেয়ে বলেন, হাইলাকান্দির মানুষের স্বার্থ রক্ষার জন্য কংগ্রেসকে জয়ী করতে হবে। এই মন্তব্যকে কেন্দ্র করে হাইলাকান্দি আসনের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আজকে আমি কইতে বাধ্য হই, আর বিজেপি ক্যান্ডিডেট ডিক্লিয়ার হওয়ার পরে কত হিন্দু ফোন আর কত বিজেপির কার্যকর্তা আমার ফোন করছেন। আমার ফোনের লিস্ট সব নাই, শ ফোন। আমি বিজেপির যারা কার্যকর্তা বিভিন্ন পদে আছে আমার ফোন করছে, আমি জানি না এখানে। যেদিন এখানে ডিক্লিয়ার হয়েছে, আমি তখন মা কামাখ্যা মন্দিরে যাই আর গুয়াহাটি, আর আমার নাম ডিক্লিয়ার হয়েছে। যেদিন আমার নাম ডিক্লিয়ার হইল, এর আগে তো বিজেপি ক্যান্ডিডেট ডিক্লিয়ার হইল, কামাখ্যা মন্দিরে গিয়ে উঠিয়ে ও ফোন হওয়া শুরু হয়েছে। আমি নাম কইতাম না খবর, যারা বিজেপি আসবেন এককালে তারাও কংগ্রেসও আসলা, আর অরিজিনাল যারা বিজেপি তারা ফোন কররা যে রাহুল রায় কংগ্রেচুলেশনস। এখন আমরা জায়গা পাইছি, তার যে ভুল টিকিট যে বিজেপি দিছে তার ফলটা দেখাইবার জায়গা বিজেপি পাইছে। আজকে এইখানে যারা অরিজিনাল যারা বিজেপি, যারা খাটিয়া বিজেপি করছে, যারা আমার বাবার 30 বছর কংগ্রেস আমলে যারা মাই খাইছে, আমি আবার কইলাম, গৌতম রায়ের মতো স্ট্রং ব্যক্তি যেখানে আসলা কংগ্রেসের, এখানে যারা বিজেপি করছেন তারা খুব কষ্ট করে তারা বিজেপি করছেন। আজকে যদি কোনো ফ্যাসিলিটি পাইতে হয়, যদি তারা পাইতে, আমি তারা আমার ধন্যবাদ জানাইলাম মনে। যদি টিকিট পাইতে হয়, যদি আজকে তারা পাইতে, আমি হাত তুলিয়া সমর্থন করলাম না, চলো যে পাইছে। আমার গৌতম রায়ের মতো ব্যক্তিরে সময় যারা বিজেপি করিয়া তারা আজকে টাফ ফাইট করিয়া যদি আজকে টিকিট পাইতো, আমি খুশি হইলাম। কিন্তু আজকে হাওয়ার থেকে আইয়া, দুদিন আগে বাংলাদেশ তো আইসুন, তার আগা কোনো মাথা নাই, আইয়া টিকিট লইয়া যা জয় শ্রীরাম কইলাম। আর এই এমএলএ যেটা, এটা হলে গিয়া অরিজিনাল যারা বিজেপি কর্মী, যারা কার্যকর্তা, তারা অপমান করা হয়েছে। তারা সত্যি অর্থে তারা অপমান করা হয়েছে। যারা অরিজিনাল যারা বিজেপি করছেন, 30 বছর খাটনি চড়ায় গৌতম রায়ের মতো ব্যক্তি থাকার পরে যারা বিজেপি করিয়া তারা সাস্টেইন করছে, তার মতো ব্যক্তিরা আজকে ভালাইয়া হাওয়ার থেকে উঠিয়া ব্যক্তিরা আনিয়া বিজেপি টিকিট দিছে। তারা বিজেপির অরিজিনাল বিজেপি কার্যকর্তারা অপমান করা হয়েছে, আমি মনে করি।
বরাকে শ্রমিক আন্দোলনের অন্যতম মুখ রফিক আহমেদের মৃত্যু। শিলচরের বিশিষ্ট শ্রমিক নেতা ও সিপিআইয়ের কাছাড় জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রফিক আহমদ ৭২ আর নেই। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার প্রয়াণে শিলচর সহ গোটা বরাক উপত্যকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছাত্রজীবন থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন রফিক আহমদ। ১৯৭২ সালে এএফএফআই এর মাধ্যমে ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। পরবর্তীতে সিপিএম হয়ে সিপিআইতে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শ্রমিক আন্দোলনেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। এআইটিইউসির সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন শ্রমিকদের নেতৃত্ব দিয়েছেন এবং মজদুর ইউনিয়নের সভাপতির দায়িত্বের সামলেছেন। বিটিএন নিউজ, শিলচর। বিটিএন প্রাইম টাইম নিউজ আজকের মতো এই পর্যন্তই।